ভারতের অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার উত্তর-পূর্ব অংশের ছোট্ট একটি উপত্যকা চামালা। কুডাপ্পা জেলাটি ঠিক এই উপত্যকার উত্তরে অবস্থিত। উপত্যকাটির মূল অংশ ৩ মাইল চওড়া জায়গা নিয়ে ৭ মাইল টানা উত্তরে চলে গেছে। তারপর এটি ২ ভাগে ভাগ হয়ে আরও ৪ মাইল উত্তরে কুডাপ্পার দক্ষিণ সীমানায় গিয়ে শেষ হয়েছে। এই উপত্যকার উত্তর-পূর্ব অংশ দিয়ে বয়ে গেছে কল্যাণী নদী। এরপর নদীটি প্রধান উপত্যকা ধরে দক্ষিণগামী হয়ে অবশেষে নাগাপাতলা গ্রামে এসে শেষ হয়েছে। এখানে আছে প্রাচীন একটা হ্রদ। সুপ্রাচীন চন্দ্রগিরির রাজারা এবং তার আরও অনেক পরে টিপু সুলতান এই হ্রদে একটি বাঁধ নির্মাণের চেষ্টা করেন, যাতে প্রচণ্ড গরমকালে খরা কবলিত এলাকায় জল সরবরাহ করা যায়। বন বিভাগের পক্ষ থেকে এই হ্রদের দক্ষিণ কোল ঘেঁষে একটা বাংলো তৈরি করা হয়, আর রাঙ্গামপেট গ্রামটি এই বাংলো থেকে মাইল দেড়েক দূরে অবস্থিত। চামালা উপত্যকাটা সম্পূর্ণটাই জঙ্গলে আচ্ছাদিত। ব্রিটিশ আমলে উপত্যকাটি শিকার সংরক্ষিত এলাকা ছিল। পূর্বে তিরুপতির জঙ্গল আর পশ্চিমে বাকরাপেট বন বিভাগ, দক্ষিণে সুপ্রাচীন চন্দ্রগিরি নগর। এই উপত্যকা ও তার প্রতিটি শাখা প্রশাখাগুলো এত সুন্দর যে দেখলে চোখ জুড়িয়ে যায়। আমি যখন প্রথমে এখানে আসি তখন প্রধান উপত্যকার বুকে চড়ে বেড়াতো ছোট্ট ছোট্ট ডোরাকাটা হরিণ, চিতল হরিণ এবং অপূর্ব সুন্দর শিঙাল হরিণ। কালো ভাল্লুক এখানকার সব জায়গাতেই নজরে পড়ত। আর বাঘেদের বাসস্থান ছিল প্রধান উপত্যকা ও তার উত্তর পূর্বের অংশে। বাখরাপেট পর্বতশ্রেণী থেকে চামলা উপত্যকা অতিক্রম করে কুদাপ্পার জঙ্গলের মধ্য দিয়ে সেটিগুন্টার পথে চলে আসতো এই বাঘের দল। এই অঞ্চলের সব জায়গাতেই চিতাবাঘের দেখা পাওয়া যায়। এখানে প্রচুর পরিমাণে ধূসর বনমুরগি, স্পার ফাউল এবং পি ফাউল পাওয়া যেত। ১৯৩৬ সালের প্রথম দিকে সুন্দর শান্তিময় এই এলাকায় হঠাৎ আবির্ভাব হলো একটা মানুষ খেকো বাঘের। তার থাবার দাগ দেখে বোঝা যায় বাঘটা নেহাত ছোটোখাটো নয়। সে কখন কোথা থেকে উপস্থিত হতো কেউ জানতো না। কাছে পিঠের অথবা দূরের কোনো বন অঞ্চল থেকে মানুষ খেকো বাঘের কোনো উপদ্রবের ঘটনা এখানকার মানুষ শোনেনি। কিন্তু তবুও একদিন চারিদিকে খবর রটে গেল এই উপত্যকায় একটা মানুষ খেকো বাঘ আস্তানা গেড়েছে। গুন্দালপেন্টার জলার ধারে একটি লোক বাস কাটছিল। হঠাৎ একটি বাঘ তাকে আক্রমণ করে এবং তাকে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। ঠিক তার ৩ দিন পরেই একজন পথিককে নাগাপাতলা পলিবনু বনপথের ৪ নম্বর মাইল পোস্টের কাছে হত্যা করে। ৬ মাসের মধ্যে দেখা গেল বাঘটা মোট ৭ জন মানুষকে হত্যা করেছে এবং তাদের সবাইকে সম্পূর্ণ বা আংশিক খেয়ে ফেলেছে। একদিন বাখরাপেট বন বিভাগের কর্মচারী গরুর গাড়িতে করে নাগাপাতলার বন বাংলোর দিকে বন পরিদর্শনে যাচ্ছিলেন। বিকাল তখন ৫টা থেকে ৫:৩০। হঠাৎ একটা বাঘ পথের উপর গাড়ির সামনে এসে দাঁড়ায়। সামনে বাঘ দেখে গাড়োয়ান গাড়ি থামিয়ে দেয়। বন বিভাগের কর্মচারী ও পাহারাদার গাড়ির ভিতরেই ছিলেন। তারা বাঘটিকে দেখতে পাননি। গাড়োয়ান তাদের ডাকতেই তারা মুখ বাড়িয়ে বাঘটিকে দেখতে পান। এরপর গাড়োয়ান সমেত ৩ জনে মিলে চিৎকার করতে শুরু করেন। আর বাঘটা পথের পাশে খোলা একটা জায়গায় গিয়ে দাঁড়ায়। তখন পাহারাদার বাঘটা যাতে পালিয়ে যায় এই জন্য গাড়ি থেকে নেমে প্রচণ্ডভাবে হাত পা নেড়ে চিৎকার করতে থাকে। কিন্তু বাঘটা পালানো তো দূরে থাক, বরং পাহারাদারকে মুখে তুলেই কয়েকটা লাফে বনের ভিতরে অদৃশ্য হয়ে যায়। সম্পূর্ণ ঘটনাটা এমন অভাবনীয় ও নিমিষের মধ্যে ঘটে যে বন বিভাগের কর্মচারী ভদ্রলোক কিছুই করার সুযোগ পেলেন না। অবশ্য করার মতো কোনো হাতিয়ারও তার কাছে ছিল না। নিরুপায় হয়ে গাড়োয়ান তাড়াতাড়ি নাগাপাতলার দিকে গাড়ি ছুটিয়ে দেয়। সন্ধ্যা হয়ে যাওয়ায় সেদিন আর পাহারাদারটিকে খোঁজা সম্ভব হয়নি।
পরদিন সকালে দলবলসহ সশস্ত্র হয়ে ঘটনাস্থলে এসে সেখান থেকে 1 ফার্লং দূরে একটা খাদে লোকটিকে পাওয়া যায়। হতভাগ্য লোকটার শুধুমাত্র হাত, পা ও মাথাটা পাওয়া যায়, আর পাওয়া যায় তার সবুজ পাগড়ি সহ খাকি পোশাকটা। এই মর্মান্তিক ঘটনাটি দেশের সমস্ত পত্রিকায় ছাপা হলে কর্তৃপক্ষ চিন্তিত হয়ে পড়েন। সরকার বাঘটাকে হত্যা করার জন্য পুরস্কার ঘোষণা করেন। মাদ্রাজ শহর থেকে এবং স্থানীয় কয়েকজন শিকারী বাঘটাকে মারার জন্য চামালা উপত্যকায় উপস্থিত হন। কিন্তু বাঘটা যেন বুঝতে পারল যে তার বিপদ ঘনিয়ে আসছে, তাই কিছুদিনের জন্য সে সম্পূর্ণ নিশ্চুপ হয়ে গেল। স্থানীয় অধিবাসীরা ভাবল বাঘটা হয়তো এলাকা ছেড়ে উত্তরে কুদাপ্পা কিংবা বাখরাপেটে অথবা তিরুপতি বন বিভাগে চলে গেছে। তবুও সবাই সতর্ক হয়ে থাকলো, কিন্তু বাঘটার আর কোনো সন্ধানই মিলল না। মামান্দুর রেল স্টেশনটি চামালা উপত্যকার 18 মাইল উত্তর পূর্বে অবস্থিত। চারদিক পাহাড় ঘেরা ঘন জঙ্গলে আবৃত এই অঞ্চল। স্টেশনের কাছে কর্মরত একজন পাহারাদার একদিন তার টহলের শেষ সীমানায় আসতে পারল না। পরপর 2 দিন তার অনুপস্থিতি স্টেশনের কারো কাছে অস্বাভাবিক মনে হয়নি, কিন্তু তারপরেও যখন লোকটা এলো না তখন সবাই শঙ্কিত হয়ে পড়ল। তার খোঁজে একটা অনুসন্ধানী দল পাঠানো হলো। দলটি রেলপথের ধারে অনুসন্ধান করতে গিয়ে তার একটা হাতুড়ি খুঁজে পেল। শক্ত মাটিতে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই, তবে সামান্য দূরে একটা বাঁধের কাছে তারা রক্তের কয়েক ফোঁটা দাগ দেখতে পেল। দাগ ধরে কিছুটা এগোতেই একটা চটি এবং আশেপাশের ঝোপের উপর প্রচুর রক্তের দাগ দেখা গেল। আরও খানিকটা এগিয়ে তারা স্পষ্ট দেখতে পেলেন বাঘের পায়ের চিহ্ন, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও লোকটার দেহাবশেষের কোনো চিহ্ন পাওয়া যায়নি। সবাই ধারণা করল লোকটাকে বাঘেই নিয়ে গেছে। তাছাড়া বেশ কয়েক মাস থেকে চামালার মানুষ খেকোর কথা অনেক দূরাঞ্চলেও প্রচার হয়। দুর্ঘটনার জন্য এই বাঘটাকেই দায়ী করা হয়। এরপর কয়েক মাসের মধ্যে আরও 2টো মানুষ বাঘের কবলে প্রাণ হারায়, একটা আম্বালমেরুতে আর একটা মামান্দুরের উত্তর পশ্চিমে 11 মাইল দূরে অবস্থিত সেটিকন্টায়। ঠিক এই সময় একটি ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আমাকে মাদ্রাজে আসতে হয়। বন বিভাগের প্রধান কর্মকর্তার সাথে চোরা শিকারীদের সম্পর্কে আলোচনার সময় কথায় কথায় তিনি এই বাঘটির উপদ্রবের কথা উল্লেখ করেন। সেই সাথে বাঘটিকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য অনুরোধ করেন। আমার হাতে তখন আগের বছরের কয়েক মাস ছুটি পাওনা আছে। ঠিক করলাম সেই ছুটি কাজে লাগিয়ে বাঘটার অনুসন্ধান করব। ব্যাঙ্গালোর ফিরে এসে ছুটি মঞ্জুর করালাম। কয়েকদিন কাটলো সব কিছু গোছগাছ করতে। এর 10 দিন পরেই আমি উপস্থিত হলাম নাগাপাতলার বন বাংলোয়। এখানেই আমার হেড অফিস তৈরি করলাম এবং এখান থেকেই আমি আমার অভিযান পরিচালনা করব। এরপর আমি কর্মসূচি ঠিক করলাম। প্রথমে স্থানীয় খবরগুলো হাতে নিতে হবে। যেসব জায়গায় এই হত্যাকাণ্ডগুলি ঘটেছে সেই জায়গাগুলো লক্ষ্য করে বাঘের গতিবিধি সম্পর্কে একটা ধারণা গড়ে তোলা। কিন্তু এই কাজে আমি সম্পূর্ণ হতাশ হলাম, কেননা লক্ষ্য করলাম বাঘটা কখনো এক জায়গায় থাকে না। আজ এখানে তো কাল অন্য কোথাও। বেশ কষ্টে আমি 4টা মোষের বাচ্চা জোগাড় করলাম। এরপর সেগুলোকে টোপ হিসেবে বাঁধলাম আম্বালমেরুতে একটা, গুন্টালপেন্টায় একটা, নাগাপাতলা পলিবনুর জঙ্গল পথের 4 নম্বর মাইল স্টেশনের কাছে আরেকটা, আর শেষেটাকে বাঁধলাম কল্যাণী নদীর শাখা নদী রাগিমানকোনার উৎপত্তির মুখে। পরের দিন দেখলাম 4 নম্বর মাইলস্টোনের কাছের টোপটা সেখানে নেই, কিন্তু পরীক্ষা করে দেখলাম এটা আদৌ কোনো বাঘের কাজ নয়, বরং এটা কোনো বড় ধরনের চিতার কাজ। একটা টোপের দাম প্রচুর, তাই চিতাবাঘটা যদি এগুলোকে মারতে থাকে তাহলে আমার পক্ষে বারবার টোপ সংগ্রহ করাও সম্ভব নয়। তাই চিতাবাঘটাকে মারার জন্য মাইলস্টোনের কাছের জলাশয়ের ধারে আত্মগোপন করে রইলাম। আমি জানতাম বাঘটা আবার ফিরে আসবে, এলোও তাই। আমি বিনা বাধায় চিতাবাঘটাকে হত্যা করলাম। এরপর নতুন একটা টোপ কিনে ওই জায়গায় রাখলাম।
দিনের দিন আমি আমার ছোট্ট স্টুডি ব্রেকারে চেপে পলিবনুর দিকে যাচ্ছিলাম। হঠাৎ আমার নজরে এলো 6 নম্বর মাইল পোস্টের কাছে একটা বাঘের পায়ের চিহ্ন। বাঘটা পলিবনু অতিক্রম করে চলে গেছে। বাঘটা চলার মধ্যেও কোনো বৈচিত্র্য নেই, তাই ঠিক ধরতে পারলাম না এটা কি মানুষ খেকো বাঘ নাকি অন্য কোনো বাঘ। পথের ধারের নরম মাটিতে কয়েক জায়গায় দাগটা বেশ স্পষ্ট দেখা যাচ্ছিল, ফলে ভালোভাবে পরীক্ষা করে দেখতে পেয়েছিলাম এটা কোনো সাধারণ পুরুষ বাঘের থাবা। আমি পলিবনুতে গাড়ি রেখে উত্তর পূর্বের উপত্যকা ধরে এগিয়ে চললাম। জঙ্গলের পথটা বহুবার কল্যাণী নদী এপার ওপার করেছে। কিছুটা এগিয়ে বুঝতে পারলাম বাঘটা কিছুক্ষণ আগেই এই পথে সামনের দিকে গেছে। অনেক আশা নিয়ে আমি গুন্ডালপেন্টা ও আম্বালমেরুর টোপ দুটো দেখতে গিয়েছিলাম, কিন্তু হতাশ হলাম। দেখলাম মোষের বাচ্চা দুটো পরম নিশ্চিন্তে তাদের জন্য রাখা খড় চিবোচ্ছে। দুপুরের আহার পর্ব সেরে আবার এই বাঘের থাবার দাগ দেখে জঙ্গলের রাস্তা ধরিয়ে এগিয়ে গেলাম, কিন্তু কোনো কাজ হলো না, কেননা নদীর দুধারে ঘন বাঁশবনে সেই দাগগুলো হারিয়ে গেছে। বিকালবেলা পলিবনের পথে আমি আধ মাইল মতো গিয়েছি। চারিদিকে তখনও বাঁশবনের এলাকা। হঠাৎ আমি একটা স্লথ ভাল্লুক দেখলাম। এই সময় ভাল্লুকরা সাধারণত বের হয় না, তারা সন্ধ্যার সময় বের হয়। ভাল্লুকটা বিরাট একটা উইঢিবির গর্তে মুখ ঠেকিয়ে মুখের মধ্যে উই পোকাগুলোকে টেনে নিচ্ছে। তাকে দেখে মনে হলো যেন একটা কালো লোমশ মানুষ উইঢিবির কাছে দাঁড়িয়ে আছে। উইগুলো মুখে নেওয়ার সময় লক্ষ লক্ষ মৌমাছি গুনগুন করার মতো অদ্ভুত শব্দ করছে। ভাল্লুকটা উই পোকা খাওয়ার আনন্দে এতই বিভোর যে আমি কাছে এগিয়ে যাওয়াতে সে কিছুই বুঝতে পারেনি। আরও কাছে এগোবার ইচ্ছা ছিল, কিন্তু ফল হয়তো অন্য রকম হতে পারে। আমাকে কাছে পেয়ে হয়তো আক্রমণ করে বসতে পারে ভাল্লুকটা। তখন আমাকে গুলি ছুটতে হবে, ফলে সেই গুলির শব্দে হয়তো বাঘটাই পালিয়ে যাবে। তাই ইচ্ছা করেই 70-80 হাত পিছিয়ে এসে জোরে কাশির মতো শব্দ করলাম। শব্দটা শুনেই ভালুকটা উই খাওয়া বন্ধ করে পিছনের পায়ে দাঁড়িয়ে আমার দিকে ঘুরে তাকালো। তার মুখের ভাবটা এমন দেখাচ্ছিল যে আমার প্রচণ্ড হাসি পাচ্ছিল। ভালুক পিছনের পায়ে ভর দিয়ে দাঁড়ায় ওরা যখন আক্রমণ করে সচরাচর সেই সময়, কিন্তু ভাল্লুকটার মনে হয় সুবোধ ছিল। সে পরক্ষণেই ঘুরে চার পায়ে এমনভাবে ছুট মারল যেন একটা কালো বল ছিটকে এগিয়ে গেল। পরদিন সকালে আমি আবার পলিবনুতে গেলাম। সেখানে ফিরে আসা বাঘের থাবার দাগ দেখা গেল। গুন্দালপেন্টার টোপটা তখনও বহাল তবিয়ে অরণ্য শোভা দর্শনে বিভোর, কিন্তু আম্বলমরুর টোপটা যথাস্থানে দেখতে পেলাম না। চারপাশ পরীক্ষা করে বুঝলাম কোনো একটি শক্তিশালী বাঘ টোপটাকে মেরে শক্ত দড়ি ছিঁড়ে টানতে টানতে জঙ্গলের ভিতরে নিয়ে গেছে, কেননা টেনে নেবার দাগ স্পষ্টই ছিল। প্রায় 200 হাত যাওয়ার পর গাছের ডালে একটা কাকের দৃষ্টি লক্ষ্য করলাম। কাকটা একটা ডালে বসে কোনো কিছুর সন্ধানে নিচের দিকে তাকিয়ে আছে। দেখে মনে হয় হয়তো নিচে কোনো শিকার আছে, কিন্তু কোনো প্রতিবন্ধকতা থাকায় সে নিচে নামতে পারছে না। কাকটা যে ডালে বসেছিল সেখান থেকে লক্ষ্য করা যায় বড় বড় ঘাস জমি নিচের দিকে নেমে গেছে। সেই ঘাস জমিতে একটা বড় ঝোপ আছে, আর তার আড়ালে বসেই বাঘটি তার শিকার খাচ্ছে। ঠিক করলাম সোজাসুজি ওখানে যাওয়া ঠিক হবে না, হয়তো শব্দ শুনে বাঘটা পালিয়ে যেতে পারে। তাছাড়া বাঘটা যদি মানুষকে হয় তবে আমাকে আক্রমণ করলে আমি ওই ঘন ঘাস বনের মাঝে প্রতিরোধ করার সুযোগ পাব না। তাই শখানেক হাত পিছিয়ে এসে বাঘটাকে দেখা যায় এমন কোনো জায়গা খুঁজতে লাগলাম। সৌভাগ্যবশত একটা নালা আমার নজরে এলো। পায়ের বুড়ো আঙুলের উপরে ভর দিয়ে নিঃশব্দে কিছুটা এগিয়ে যেতে আমার মনে হলো আমি সেই ঝোপের কাছে চলে এসেছি। কয়েক হাত তফাতে সামনে একটা তেঁতুল গাছ। আমি গুটি গুটি এসে তেঁতুল গাছের আড়ালে আত্মগোপন করলাম। তারপর আস্তে আস্তে কিছুটা উপরে উঠলাম যাতে ঝোপটা ভালোভাবে দেখা যায়, কিন্তু সবই বৃথা।
কিছুই দেখতে পেলাম না। যদি বনের অন্যান্য জন্তুদের চলাফেরা থেকে বোঝা যায় বাঘটা বেরিয়েছে কিনা, এই আশায় আরও কিছুক্ষণ গাছের উপরেই অপেক্ষা করলাম। সূর্য এখন অনেকটা উপরে, তাই ভাবলাম বাঘটা তার গুরুভোজনের পর নিশ্চয়ই আম্বালমেরুর কোনো জলাশয়ে জল খেতে যাবে। হঠাৎ এমন সময় প্রায় শখানেক গজ দূরে একটা লেঙ্গুর বানর চিৎকার করে উঠল। এটা তার সাবধানী ডাক। বোঝা গেল বাঘটা বেরিয়েছে, আর ওই পাহারাদার বাদরটার চোখে বাঘটা ধরা পড়েছে। বানরটা যেদিক থেকে চিৎকার করছিল সেদিকে এগোতে থাকলাম। বাঘের ভোজনটা ভালোই হয়েছিল, এখন হয়তো জলাশয়ের দিকে গেছে, যা দেখে বানরটা চিৎকার করে ওঠে। আধ ফার্লং মতো এগিয়ে গিয়ে দেখতে পেলাম লেগুন বানরটা একটা বুনো তুলো গাছের সবচেয়ে উঁচু ডালে বসে আছে। এ সময় সেও আমাকে দেখতে পেল। সে এখন ভাবছে তাকে দুটো শত্রুর দিকে নজর রাখতে হবে। আমি জানি ওর দৃষ্টিকে অনুসরণ করলেই আমি বাঘটার উপস্থিতি সম্পর্কে জানতে পারবো। তাই বানরটাকে জ্বালাতন না করে লম্বা ঘন ঘাস বনে নিঃশব্দে বসে অপেক্ষা করতে লাগলাম। লেঙ্গুর বানরটা সত্যি দুটো শত্রুকে লক্ষ্য রাখছে। মাঝে মাঝেই সে তার সাবধানী বাণী শোনাচ্ছে। ওর দৃষ্টি থেকে বুঝলাম বাঘটা দুয়েক হাত দূরে আছে। আমি হামাগুড়ি দিয়ে বাঘটা যেদিকে আছে সেদিকে এগোতে লাগলাম। এতে লেঙ্গুর বানরটাও বিভ্রান্তিতে পড়ে গেল। সে বুঝতে পারল না আমি বাঘটাকে অনুসরণ করছি না অন্য কোনো দলের দিকে অগ্রসর হচ্ছি। ফলে তার সাবধান বাণী দ্বিগুণ হলো। বানরটার চিৎকার এমন পর্যায়ে পৌঁছালো যে আমি রীতিমতো বিরক্ত হয়ে গেলাম। আমি দ্রুত 200 হাত এগিয়ে গেলাম। বুঝলাম আমি বাঘটার বেশ কাছে এসে পড়েছি। এই মুহূর্তে আমি একবার ঘুরে বানরটার দিকে তাকালাম। দেখলাম তার দৃষ্টি এক জায়গায় নিবদ্ধ, অর্থাৎ আমি ও বাঘ প্রায় একই সরলরেখাতে আছি। আমি নিশ্চল অবস্থায় চারিদিকে সতর্ক দৃষ্টিতে দেখতে থাকলাম। যতদূর চোখ যায় শুধু কাটা ঝোপ আর 3-4 ফুট উঁচু সরবন। হঠাৎ হাত 30 দূরে ঘাস নড়ে উঠল। একটু ভালো করে দেখব বলে যেই আমি মাথাটা তুলেছি অমনি বাঘটা আমায় দেখতে পেল। সঙ্গে সঙ্গে একটি গভীর অথচ অনুচ্চ শব্দ করে 2 লাফে বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। এখন বাঘটাকে অনুসরণ করা বৃথা ও বিপজ্জনক। পেছন থেকে আকস্মিক আক্রমণ যাতে না হয় সেদিকে লক্ষ্য করে গুড়ি মেরে ঝোপের দিকে এগোলাম। আমি জানি শিকারটা এখানেই আছে, লতা পাতার আড়ালে এমনভাবে পড়ে আছে যাতে শকুনের দৃষ্টি না পড়ে। আমি বাঘটাকে দেখতে পাওয়া সত্ত্বেও বাঘটা হয়তো ফিরে আসবে, সুতরাং তার জন্য যদি আমি প্রস্তুত না থাকি তবে সুযোগটা নষ্ট হয়ে যেতে পারে। এদিকে রাত জাগার কোনো উপযোগী ব্যবস্থাও নেই। অবশেষে ঠিক করলাম যে গাছেই থেকে যাব। আমি গাছের একটি ডালে উঠে বসলাম। এখান থেকে বাঘটিকে দেখার এবং গুলি করার কিছু অসুবিধা দেখা দিল। আমার সামনে কতগুলো ডাল থাকায় মড়িটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। অবশ্য কিছু সুবিধাও ছিল। মাটি থেকে 15 ফুট উঁচুতে আমি যেখানে বসে আছি বাঘ সেখানে লাফ দিয়ে পৌঁছাতে পারবে না। এছাড়া আমার কাছে পৌঁছাতে হলে তাকে গাছের সবচেয়ে নিচু ডালটি পার হতে হবে, আর তখনই সে আমার বন্দুকের নলের সামনে এসে পড়বে। আমি যখন পাহারায় বসলাম তখন বেলা 12:30। আমার কাছে মনে হচ্ছিল আমি শিকারী জীবনের সবচেয়ে কষ্টকর পাহারায় নিযুক্ত হলাম। এভাবেই একসময় সন্ধ্যা হয়ে গেল। পাখিরা তাদের নিড়ে ফিরে গেল, আর বানরগুলো মানুষ ও বাঘ 2 রকমের শত্রুর কাছ থেকে অনেক আগেই চলে গিয়েছিল। মাঝে মাঝে নিশাচর পাখিরা ডাকছে। চারদিকে অন্ধকার আরো গাঢ় হয়ে এলো। নিচ থেকে একটি পাখি মৃদু স্বরে ডেকে চলেছে। ঠিক এই সময় একটা অদ্ভুত অভিজ্ঞতা লাভ করলাম।
যারা ভারতের জঙ্গলে ঘুরে বেড়ান তারাই একমাত্র এমন অভিজ্ঞতা কখনো কখনো অর্জন করে থাকেন। আমি বিভিন্ন মানুষের কাছে শুনেছি বাঘেরা পুরুষ সম্বরের ডাক নকল করতে পারে, যাতে অন্য কোনো সম্বর, বিশেষ করে স্ত্রী সম্বর আকৃষ্ট হয়। প্রথমে আমি কথাটাকে গল্প বলে মনে করেছিলাম, আমি বিশ্বাস করিনি। তাছাড়া এরকম কোনো অভিজ্ঞতাও আমার আগে হয়নি। সেদিন সন্ধ্যা 6:45টার দিকে একটি সম্বরের ডাক শোনা গেল। যে ঝোপটি থেকে শব্দটি আসছে সেই ঝোপটি তখনও অন্ধকারে মিলিয়ে যায়নি। হঠাৎ সেই জায়গায় আমি বাঘটিকে দেখতে পেলাম। একই ঝোপে বাঘ আর সম্বর থাকা অসম্ভব। যদি সেখানে একটা সম্বর থাকতো তবে বাঘ আসার সাথে সাথে আমি পালানোর শব্দ শুনতে পেতাম। বাঘটি যখন ঝোপ থেকে বেরিয়ে এলো তখন একবারের জন্যই ডাকটি শুনেছিলাম। সুতরাং ডাকটা যে বাঘটাই দিয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু বাঘটা সম্বরের ডাক নকল করতে গেল কেন? এটা একটা রহস্য। কেননা বাঘটা তখন শিকারের সন্ধানে ছিল না। সকালের দিকে সামান্য খাওয়ার পর এখন সে রাতে আবার খেতে এসেছে। সুতরাং সম্বরের ডাক নকল করে শিকার ডেকে আনার ফন্দি ছিল না তার। যে ঝোপটা থেকে বাঘটা বেরিয়ে এলো সেখানে কোনো সম্বর ছিল না, এ ব্যাপারে আমি সম্পূর্ণ নিশ্চিত। আমি শুধু বলবো, নিজের কানে ওই ডাক শুনে আমি বিশ্বাস করতে বাধ্য হলাম যে বাঘের অনুকরণ করার ক্ষমতা আছে। বাঘটা টোপের কাছে এগিয়ে এলো। সামনের ডালের আড়াল থেকেই আমি রাইফেল তাক করলাম। বাঘটা আমার বাঁ দিকে এসে টোপটাকে মুখে তুলে নিল। আমি গুলি ছুড়লাম। আমার প্রথম গুলি বিদ্ধ হলো তার বাঁ কাঁধের পিছনে। গুলি খেয়ে বাঘটা ঘুরে যেতেই দ্বিতীয় গুলিটা বিদ্ধ হলো তার ঘাড়ে। ব্যাস, শুরু হলো ছটফটানি। তারপর ধীরে ধীরে বাঘটা নির্জীব হয়ে পড়ল। বাঘটা মারা গেছে। এখন হেঁটে মোটর গাড়ি পর্যন্ত যেতে কোনো ভয় নেই। কিন্তু এই ঘুটঘুটে অন্ধকারে রাস্তা খুঁজে পাবো কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই। তবে গাছের উপর এইভাবে ঠান্ডায় খালি পেটে বসে থাকার চেয়ে নেমে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। আমি গাছ থেকে নেমে পড়লাম। বাঘটাকে সেখানে রেখেই আমি কল্যাণী নদীর দিকে যেতে শুরু করলাম। আমার বিশ্বাস শুকনো নদীর উপর দিয়ে হেঁটে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো। অবশ্য আমাকে গাড়ির কাছে যেতে হলে নদীর আঁকাবাঁকা পথ ধরে 6 মাইল পেরোতে হবে। অন্য পথে কম সময়ে যেতে গেলে বনের মধ্যে পথ হারিয়ে ফেলতে পারি। ফলে সারাটা রাত হয়তো বনেই কাটাতে হবে। কল্যাণী নদীর বুক জুড়ে বিছানো আছে নুড়ি পাথর। এই অন্ধকারে তার উপর দিয়ে চলা একটি দুঃস্বপ্নের মতো। নিকষ কালো অন্ধকারে প্রায় আছাড় খেতে খেতেই রাত 11:15 নাগাদ আমি পলিবনুর নিকট আমার গাড়িতে এসে বসলাম। প্রায় 4 ঘন্টা আমাকে কল্যাণীর বুকে পাথরগুলির সাথে যুদ্ধ করতে হয়েছে। আপনারা হয়তো ভাবছেন নরখাদকটিকে হত্যা করে আমি খুবই আনন্দিত, কিন্তু সেটা ভুল। কেননা কতগুলো ব্যাপার আমাকে সন্দিহান করে তুলেছে। প্রথমত, বাঘটা আমার টোপ খেয়েছে। দ্বিতীয়ত, আমার অস্তিত্ব জানতে পেরেই ও পালিয়ে যায়, কিন্তু আবার সে ফিরে আসে। তৃতীয়ত, সে নিখুঁতভাবে সম্বরের ডাক নকল করে। এই সব ঘটনাগুলো একসাথে বিচার করলে দেখা যাবে যে বাঘটা মানুষকে নয়, বরং এটা একটা সাধারণ বাঘ। এ চিন্তা যতই করছি সন্দেহটা ততই প্রবল হয়ে উঠছে। কল্যাণীর বুকের ওপর দিয়ে চারিদিক দেখে শুনে চলার পথে অন্য চিন্তা মাথায় আসেনি। আদৌ আমার মনে হয়নি আমি এখন আসল মানুষ খেকোটার আয়তায় আছি। অবশ্য তাতে ভালোই হয়েছে, কেননা তখন ওই দুর্গম চলার পথে আমার মনোযোগ ব্যাহত হতো। পরদিন সকালে লোকজন নিয়ে আমি বাঘটার কাছে গেলাম। তার চামড়া ছাড়িয়ে নেওয়ার আগে পরীক্ষা করে দেখলাম যে বাঘটা পূর্ণবয়স্ক, নিখুঁত গড়ন, সুন্দর চামড়া। সবাই যখন মানুষ খেকোটার মৃত্যুতে নিত্যরত, আমি তখন ভাবছি আসল মানুষ খেকোটার কথা। সে হয়তো বহাল তবিয়েতেই আছে।
ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে সেদিন সন্ধ্যায় রওনা হয়ে চিত্তুরের কালেক্টরের বাড়িতে রাতটা কাটালাম। আমার সন্দেহের কথা তাকে জানিয়ে বললাম, যদি কোনো মানুষ বাঘের হাতে মারা পড়ে তবে তিনি যেন আমাকে টেলিগ্রাম করে জানিয়ে দেন। এরপর ঠিক 11 দিনের মাথায় আমি একটা টেলিগ্রাম পেলাম। নাগাপাতলা থেকে মাইল খানেকের মধ্যেই জঙ্গলের ধারে একটা মেয়ে ঘাস কাটছিল। বাঘটা মেয়েটিকে নিয়ে গেছে। তাই নিশ্চিত হলাম মানুষকে কোথায় এখনো জীবিত আছে। আমি পরদিন সকালেই রওনা হলাম এবং সন্ধ্যা নাগাদ নাগাপাতলা বন বাংলোতে এসে পৌঁছালাম। পরদিন সকালে ঘটনাস্থলে উপস্থিত হলাম। মেয়েটিকে যেখান থেকে বাঘটা নিয়ে গেছে সেখানে তখনও অনেক কাটা ঘাস পড়ে আছে। হয়তো বেঁধে নেবে এমন সময় বাঘটা এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তৎক্ষণাৎ মেয়েটা চিৎকার করে ওঠে। এর 200 হাত দূরে আরেকটি মেয়ে ঘাস কাটছিল। হঠাৎ চিৎকার শুনে সেদিকে তাকিয়ে দেখে একটা বাঘ তার সঙ্গীকে মুখে করে বনের দিকে ছুটে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সে দৌড়ে গিয়ে নাগাপাতলায় খবর দেয়। মেয়েটাকে বাঘে নিয়ে যাওয়ার পর 3 দিনের মধ্যে কোনো খোঁজ নেওয়ার চেষ্টা করা হয়নি। শক্ত মাটিতে বাঘটার পায়ের কোনো চিহ্ন পেলাম না। অর্ধবৃত্তাকারে অনুসন্ধান করতে করতে প্রায় সিকি মাইল দূরে আমরা তার শাড়িটা পেলাম, কিন্তু রক্তের কোনো দাগ পেলাম না। অনুমান করলাম বাঘটা তার টুটি কামড়ে ধরেছিল। সে কামড় একটুও আলগা করেনি, কেননা সেই প্রথম আত্মচিৎকারের পরে মেয়েটির মুখ দিয়ে আর কোনো শব্দ বের হয়নি। অনেক খোঁজাখুঁজি করেও তার দেহের কোনো অংশের দেখা পেলাম না। এরপর আমি 3টি মোষ নিয়ে টোপ হিসেবে প্রথমটিকে রাখলাম 4 নম্বর মাইল স্টেশনের কাছে, দ্বিতীয়টিকে পলিবনুতে, আর তৃতীয়টিকে নাগাপাতলা 2 মাইল দূরে সেই কল্যাণী নদীর বুকে, যেখান থেকে চাষাবাদের জমি শুরু হয়েছে। পরদিন সকালে গিয়ে দেখলাম 3টে মোষের গায়ে এতটুকুও আঁচড় লাগেনি, কিন্তু পলিবনুর জঙ্গলের পথে বাঘের থাবার দাগ দেখতে পেলাম। 3 নম্বর মাইলস্টোনের কাছে এসে বাঘটা পথে উঠেছে। তারপর 4 নম্বর মাইলস্টোনের কাছে রাখা মোষটাকে দেখেছে। এরপর 6 নম্বর মাইলস্টোন বরাবর পলিবনুর কিছুটা আগে পথ ছেড়ে পূর্ব দিকে ঘুরে পাহাড়ের দিকে চলে গেছে। অর্থাৎ হয় সে জঙ্গলের কোনো ঢালু জায়গায় লুকিয়ে আছে, নয়তো সে পাহাড়ের পাশ দিয়ে গুন্ডালপেন্টা আর আম্বালমেরুর পথে আরও অনেক দূরে বনের মধ্যে চলে গেছে। বাঘটা যেদিকেই যাক, রাত্রে যে সে ফিরে আসবে না এ বিষয়ে আমি নিশ্চিত। সামনে পূর্ণিমা আসছে, আকাশে ভরা চাঁদ থাকবে। ঠিক করলাম বাঘটাকে এই পথের উপরেই আক্রমণ করব। 4 নম্বর মাইলস্টোন থেকে 1.5 মাইল দূরে একটি বিরাট সেগুন গাছ ছিল। গাছটির গুড়িতে হেলান দিয়ে বসলে টোপসহ পথের চারিদিকে 100 গজ বৃত্তাকারে নজরে আসে। আমি বেলা 5টা নাগাদ যথাস্থানে ঘাঁটি স্থাপন করলাম। ক্রমে অন্ধকার হয়ে এলো। পূর্বের গাছপালার উপরে রূপলি চাঁদের আলো ঠিকরে পড়ল। দিনের বেলায় আমার মনে হয়েছিল ঘাঁটিটা নিরাপদ, কিন্তু রাত্রি হতেই একটা ভীতি এসে আমায় আঁকড়ে ধরল। বারবার মনে হতে লাগলো এই বুঝি বাঘটা এসে আমায় আক্রমণ করলো। ভেবে দেখলাম এভাবে আক্রমণ করা বাঘটার পক্ষে সম্ভব নয়, কেননা বাঘের কোনো ঘ্রাণ শক্তি নেই, কিন্তু তাদের শ্রবণ শক্তি প্রখর। তাই যদি আমি নিঃশব্দে বসে থাকি তবে বাঘটা আমার অস্তিত্ব টের পাবে না। এভাবে অনেকটা সময় পার হয়ে গেল। আমার মনে হলো বাঘটি বোধহয় কাছে পিঠে কোথাও নেই, কেননা বনটা সেদিন অস্বাভাবিক নিস্তব্ধ ছিল। ভোর হতেই 4 মাইল দূরে নাগাপাতলার দিকে এগিয়ে গেলাম। প্রথমে স্নান সেরে প্রাতরাশ খেয়ে নিলাম, তারপর একটা লম্বা ঘুম দিলাম। ঘুম যখন ভাঙল আমার শরীরে তখন প্রাণশক্তি ভরপুর। আমি গাড়িতে করে পলিবনুর দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছি। মাঠগার্ডের উপর 2 জন গাইড চারিদিকে সতর্ক দৃষ্টিতে নিরীক্ষণ করছে, কিন্তু দেখলাম গত রাত্রে বাঘটা এ পথে আসেনি। পলিবনু গিয়ে আমরা কল্যাণীর দুধারে বেশ কিছুটা পথ খুঁজে দেখলাম, কিন্তু কোনো থাবার দাগ দেখতে পেলাম না। কল্যাণীর অপর পারেই সিকি মাইল দূরে একটা তেঁতুল গাছ।
গাছটার কাছ থেকে জঙ্গলের রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে। জায়গাটা বেশ পরিষ্কার দেখা যায়। একটা রাস্তা গেছে পলিবনুর দিকে, আর একটা উত্তর পূর্বে আম্বলমেরুর দিকে। লোকমুখে শুনেছি এই তেঁতুল গাছ থেকে বহু শিকারী অনেক বাঘ শিকার করেছে। আর আমিও বছর দেড়েক আগে এই গাছে চড়েই একটা চিতাবাঘ মেরেছিলাম। অবশেষে ঠিক করলাম যে কটা দিন চাঁদের আলো পাওয়া যাবে এই গাছের উপর বসেই অপেক্ষা করব। মাটিতে থেকে অযথা বিপদের ঝুঁকি নিয়ে লাভ নেই। চিন্তাটা মাথায় আসতেই দুইজন লোককে তেঁতুল গাছটায় একটা মাচা বাঁধতে বললাম। অতীতে আমি যে ডালটায় বসেছিলাম তাদেরকে সেই ডালটা দেখিয়ে দিলাম। ওরা মাচা তৈরির কাজে লেগে গেল। আমার স্টুরি ব্রেকারের মধ্যে একটা ভাঁজ করা চারপাই সবসময় রেখে দিতাম। জিনিসটা বেশ হালকা, অথচ মজবুত। তাছাড়া এর উপরে নড়াচড়া করলে কোনো শব্দ হয় না। ব্যবহার করতেও বেশ আরামপ্রদ। এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে কোনো গাছের ডালে সহজেই পাতার আড়ালে লুকিয়ে ফেলা যায়। সেই চারপাইটাকে দুটো ডালের উপর শক্ত করে বেঁধে ডালপালা দিয়ে ভালো করে আড়াল করে দেওয়া হলো, যাতে আমাকে দেখা না যায়। ব্যবস্থাটা ভালোভাবে নিরীক্ষণ করে ওদের নিয়ে নাগাবাতলায় ফিরে এলাম। খাওয়া দাওয়া সেরে বিকাল 4টে পর্যন্ত ঘুমিয়ে নিলাম। ঘুম ভাঙতেই বন্দুক, টর্চ, জলের বোতল ও কম্বল সহ কিছু স্যান্ডউইচ আর ফ্লাক্সে চা ভর্তি করে পলিবনুতে ফিরে এলাম। একটা ঝোপের ধারে গাড়িটা রেখে 6টার আগেই মাচায় উঠে বসলাম। বেশ শান্তভাবেই কয়েক ঘন্টা কেটে গেল। রাত তখন আনুমানিক 11টা। আমি আম্বালমেরুর দিক থেকে একটা চিতাবাঘের ডাক শুনতে পেলাম। কিছুক্ষণ পর পথটা যেখানে বেঁকে গেছে সেখানটায় চিতাবাঘটিকে দেখা গেল। বড় আকারের চিতাটির গায়ের ছোপগুলো চাঁদের উজ্জ্বল আলোয় বেশ পরিষ্কারভাবে দেখতে পেলাম। সে গাছটির কাছে এগিয়ে এলো, তারপর স্থানটি পার হয়ে অপর পারের বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। এছাড়া সে রাত্রে আর কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটল না। পরের রাত্রিটাও একেবারে সাধারণভাবেই কাটল। এর পরদিন নাগাপাতলায় ফিরে এসে সবে একটু ঘুমিয়েছি, এমন সময় একজন এসে খবর দিল যে মাত্র আধ ঘন্টা আগে বাঘটি একটি রাখাল ছেলেকে হত্যা করেছে। তখন বেলা 10টা নাগাদ হবে। দেরি না করে তাড়াতাড়ি কিছু লোকজন নিয়ে বেরিয়ে পড়লাম। পলিবনুর রাস্তায় 1 ঘন্টা চলার পর ডান দিকে ঘুরে কিছুটা এগোতেই কল্যাণী নদীর ধারে এসে উপস্থিত হলাম। এই জায়গার কাছাকাছি রাখালটি মোষ চড়াচ্ছিল। বাঘটি ঝোপের ভিতর থেকে তার উপর লাফ দিয়ে পড়ে। রাখালটা চিৎকার করে ওঠে। ওর ভাই কাছাকাছিই ছিল। সে স্পষ্ট দেখতে পেল বাঘটা তার ভাইয়ের কাঁধ কামড়ে ধরে ঝোপের দিকে নিয়ে যাচ্ছে। ভাইটি তখন দৌড়ে গ্রামে পৌঁছায় খবরটা দিতে। ঘটনাস্থলে এসে ঝোপটার কাছে এগিয়ে গেলাম। মাটিতে লুটিয়ে পড়া গাছগুলোকে দেখে অনুমান করলাম কোথা থেকে বাঘটা আক্রমণ করে। যে পথে সে রাখালটাকে টেনে নিয়ে গেছে সে পথটা বেশ পরিষ্কার। রাখালের পাগড়িটা পাওয়া গেল একটা ঝোপের মধ্যে। সেখান থেকে অগ্রসর হয়ে আমরা কল্যাণী নদীর তীরে এসে পৌঁছালাম। রাখালটা বাঁচার জন্য ধস্তাধস্তি করেছিল, তাই বাঘটা তাকে এখানে এনে কাঁধ ছেড়ে গলা কামড়ে ধরে নিয়ে যায়। ফলে এখান থেকে রক্তের দাগ স্পষ্টই দেখা যাচ্ছে। রাখালটাকে টেনে নিয়ে যাওয়ার সময় তার পা মাটিতে ঘষতে ঘষতে যায়। সেখান থেকে বাঘটা তাকে টেনে নিয়ে একটি ঘেঁষো জমিতে পৌঁছায়। আমরা একটা ছোট ঢিবির উপর উঠলাম। তারপরেই জায়গাটা বেশ নিচু হয়ে একটি ছোট নদী পর্যন্ত এগিয়ে গেছে। নদীটি এদিক ওদিক ঘুরে কল্যাণীর সাথেই মিশেছে। অনুমান করলাম এই নদীরই কোনো গুপ্ত খাদে বাঘটা তার শিকার খাচ্ছে। আমি ভেবে দেখলাম এই চিহ্ন ধরে যতই সাবধানে সামনে এগোই না কেন, ঝোপঝাড়ের ভিতর দিয়ে চলতে গেলে শব্দ হবেই, এবং সেই শব্দে বাঘটা সাবধান হয়ে যাবে। তাই আমি তখন পেছনে সরে এসে ছোট ডিবিটা পেরিয়ে
একটু সাবধানে নিচু হয়ে তাড়াতাড়ি এগোতে লাগলাম। এইভাবে কিছুটা যাওয়ার পর আবার ঢিবির উপরে উঠে নদীর পথ ধরে সিকি মাইল মতো এগিয়ে নদীর ধারে এলাম। এখানে একটু দম নিয়ে রাইফেলটা পরীক্ষা করে নরম বালির উপর দিয়ে পা টিপে টিপে এগিয়ে গেলাম। যতটা পারি দুপাশের ঝোপঝাড় এড়িয়ে চলতে লাগলাম। আমার সেদিনের সেই পথ চলা সারা জীবন মনে থাকবে। নদী কোথাও 10 গজ, আবার কোথাও 30 গজ চওড়া। বুড়ো আঙুলে ভর দিয়ে খুব আস্তে আস্তে সমস্ত ইন্দ্রিয় সজাগ রেখে আমি এগিয়ে চলেছি। কখনো থেমে গিয়ে কান পেতে কিছু শোনার চেষ্টা করছি, কিন্তু জঙ্গলের নিস্তব্ধতাকে ভঙ্গ করার মতো কোনো শব্দই আমি শুনতে পাচ্ছি না। এভাবে হয়তো 1 ফার্লং অবধি এগিয়ে গেছি। সেই সময় পথটা নদীর বাঁ দিকে মোড় নিল। আমি মোড় ঘোরার আগে থেমে গিয়ে কানটাকে আরো সজাগ করলাম, আর তখনই স্পষ্ট দেখলাম বাঘটা শিকারকে পিঠে নিয়ে প্রায় 50 হাত দূর দিয়ে এগিয়ে চলেছে। আমি চমকে উঠলাম। বাঘটাও নিশ্চয়ই বুঝতে পেরেছিল কেউ তার পিছু নিয়েছে, তাই শিকারটাকে না খেয়ে নদীর রাস্তায় কিছুটা নেমে এগিয়ে যাচ্ছিল। এক মুহূর্ত উভয়কে স্থির তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে দেখলাম। তারপর বাঘটা তার শিকারকে সামনে রেখে ঝাঁপিয়ে পড়ার জন্য সারা শরীরটা টান টান করে দাঁড়ালো। বাঘটা আমার উপরে ঝাঁপিয়ে পড়বে ঠিক সেই মুহূর্তে আমার বন্দুক গর্জন করে উঠল। প্রথম গুলিটা বিদ্ধ হলো বাঘটার দু চোখের মাঝখানের 1/2 ইঞ্চি নিচে। এই সামান্য ভুলটা না হলে গুলিটা বাঘটার কপালের মাঝখানে বিদ্ধ হতো। গুলিটা লাগা মাত্র বাঘটা আমায় লক্ষ্য করে মাতালের মতো টলতে টলতে প্রচণ্ড বেগে তেড়ে এলো। আমি সতর্কভাবে 1 লাফে পাশে সরে গেলাম। তারপর আমার বন্দুকের সবকটি গুলি নিঃশেষ করে দিলাম বাঘটার গায়ে। বাঘটা লুটিয়ে পড়ল আমার পায়ের কাছে। কিছুক্ষণ ছটফট করার পর বাঘটা স্তব্ধ হয়ে গেল। অনেকে হয়তো শুনে অবাক হবেন, গায়ের চামড়াটি ছাড়িয়ে নেওয়ার আগে যখন ভালোভাবে বাঘটাকে পরীক্ষা করেছিলাম তখন তার শরীরে কোথাও এতটুকু বিকৃতির চিহ্ন খুঁজে পাইনি, যে জন্য বাঘটা মানুষ খেকো হয়েছিল। কিন্তু যাই হোক, সাধারণ বনের পশু শিকার না করে বাঘটি যে স্বেচ্ছায় মানুষের মাংসের প্রতি আসক্ত হয়ে পড়েছিল, তার কারণেই মানুষের হাতেই তাকে প্রাণ দিতে হলো। আর আমিও সামান্যর জন্যই আমার নিজের প্রাণটি হারাতে বসেছিলাম। বাঘটি যে কোন অঞ্চল থেকে এখানে আবির্ভাব হয়েছিল তার কোনো সন্ধান আমি পাইনি। সে যাই হোক, এরপর আমি আশ্বস্ত হলাম এই জেনে যে সেই উপত্যকার জঙ্গলে বাঘটা চিরনিদ্রায় শায়িত হয়েছে। সে আর কোনোদিন ফিরে আসবে না। বন্ধুরা, আপনারা শুনছিলেন শিকারী কেনেথ অ্যান্ডারসন রচিত চামালা উপত্যকার বিভীষিকা গল্পটি। গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও রোমাঞ্চকর নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।